আমার মনে হয় শুভেন্দুকে আগে দিদি যেমন আমাদের আছে না দিদিকে বলো, শুভেন্দুর আগে প্রথম প্রোগ্রাম করা উচিত বাবাকে বলো। লালকেল্লার মতো জায়গা, যে জায়গা এত সিকিওর থাকার কথা, ভারতবর্ষের রাজধানী, সেখানে বোম ফাটছে, মানুষ মারা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো সিকিউরিটি ল্যাপস হচ্ছে। সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়িতে আয়না নেই। ও আয়না থাকলে ও আজ অব্দি যতগুলো কথা বলেছে ততগুলো কথা ওর এবং ওর পরিবারের ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য হয়। নির্বাচন কমিশন, ইসি এবং ইডি, এই টু এটা তো বিজেপির অর্গানাইজেশন, বিজেপির এটা একটা এজেন্সি। বিজেপিকে ভোটে জেতানোর লক্ষ্যে তারা ভোট করাতে নামে। শুভেন্দু কার্যত ঘুরিয়ে ফিরিয়ে বলে দিল, শুভেন্দু আগেই বলেছে, এবং নওশাদের সঙ্গে যে বিজেপির একটা নেক্সাস আছে, এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই জানে। যেমন শরৎ আসলে কাশফুল আসে, শিউলি ফুল আসে, মা দুর্গাও আসে। এমনি ভোট আসলে ইডি আসে, সিবিআই আসে, সেসব দিন না হলে একটু যুদ্ধ হয়। কেন বললো মুসলমানরা নওশাদকে বলতে? বিকজ ইট ইজ দেয়ার ইন্টারনাল স্ট্র্যাটেজি, দেয়ার আনহোলি নেক্সাস, যেটা এখন সারফেসে এসছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে আজকে, কলকাতা হাইকোর্ট খারিজ করে দিল। এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি যে আর মানে যারা দলত্যাগী হয়ে তৃণমূল কংগ্রেসে এসেছে তাদের একদম নাম করে, যেরকম তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল, এদের নাম করে করে বলে দিয়েছে এর পরের বার কার পালা। প্রথম তো আমার মনে হয় শুভেন্দুকে আগে দিদি যেমন আমাদের আছে না দিদিকে বলো, শুভেন্দুর আগে প্রথম প্রোগ্রাম করা উচিত বাবাকে বলো। ওর বাবা তো কোথায় ছিল? ওর বাবা তো বিজেপি জয়েন করার পর সাংসদ পদ ছেড়েছিল, ছাড়েনি তো। তাহলে সব বড় বড় কথা। শুভেন্দু, সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়িতে আয়না নেই। ও আয়না থাকলে ও আজ অব্দি যতগুলো কথা বলেছে ততগুলো কথা ওর এবং ওর পরিবারের ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে ওর বাবাকে জিজ্ঞেস করে আসুক ওর বাবা কেন করেছিল, তারপর উত্তরটা তৃণমূলের কাছ থেকে নেবে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনেই আজকে দাবি করেছেন যে পাকিস্তান থেকে নাকি থ্রেট কল পেতেন। দেখুন, পাকিস্তান থেকে লোক ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে আমাদের বোমা বিস্ফোরণ করছে, আমাদের বিরোধী দলনেতাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, তো চিন্তার কারণ। তো অমিত শাহর পদত্যাগ করা উচিত। ভারতবর্ষের এরকম একটা সরকার, এ তো নরেন্দ্র মোদী যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি একাধিকবার বলেছেন যে বর্ডার কারা প্রোটেক্ট করে, ন্যাশনাল সিকিউরিটি কাদের। তো ইন্টারন্যাশনালি আমরা ইনসিকিউরড, এটা শুভেন্দু যদি বলে থাকে, আমার মনে হয় শুভেন্দুর সঙ্গে আমি সহমত। শুভেন্দু ঠিকই বলেছে যে আমরা ইন্টারন্যাশনালি ইনসিকিউরড। আমাদের বাড়িতে ঢুকে কে বোম মেরে দিয়ে চলে যাচ্ছে। লালকেল্লার মতো জায়গা, যে জায়গা এত সিকিওর থাকার কথা, ভারতবর্ষের রাজধানী, সেখানে বোম ফাটছে, মানুষ মারা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তো সিকিউরিটি ল্যাপস হচ্ছে। আমার মনে হয় যে শুভেন্দু এবং সুকান্ত কলমে অমিত শাহর পদত্যাগটাই চাইছে। এই আপনি বললেন যে দিল্লি বিস্ফোরণ নিয়ে যেটা বললেন, যে আজকে খবরে উঠে এসেছে যে 32টা মানে জায়গায় হামলা ছক হয়েছিল। তো তাহলে তো যেটা আপনি বললেন যে সত্যি সুরক্ষিত নই না না, মানে। এটা তো একবার নয়। পেহেলগাঁও কাণ্ড কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রশ্ন তুলেছিলেন যে তারা কারা ছিল, কোথা থেকে ধরা পড়ে, কোত্থেকে এসছিল, কিভাবে ফেরত গেল, আমরা কেউ কিছু জানলাম না। এই যে ঘরের মধ্যে দাঁড়িয়ে দিল্লিতে বুকে এসে বোম ফেটে গেল, এটা তো মানুষ, সাধারণ মানুষ শঙ্কিত হচ্ছে বটেই। একদিকে মানুষ দেশে থাকতে পারবে কিনা তাই নিয়ে চিন্তিত, এসআইআর। একদিকে মানুষ মূল্যবৃদ্ধিতে দেশে খেতে পারবে কিনা চিন্তিত। একদিকে মানুষ চিন্তিত দেশে তারা সুরক্ষিত কিনা। এবং দিল্লিতে তো ট্রিপল ইঞ্জিন সরকার, ওদের পৌরসভা ওদের, রাজ্য সরকার ওদের, কেন্দ্রীয় সরকার ওদের, লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ওদের। তারপরেও কি করে ল্যাপস হচ্ছে, কি করে ব্রিচ হচ্ছে? তো মানুষ তো নিশ্চিত চিন্তিত, শঙ্কিত বটে। পার্থ চট্টোপাধ্যায় গত 3 বছর 3 মাস পর তিনি জেল মুক্তি হয়েছে এবং গতকাল আগের দিন তিনি বাড়ি ফিরে এসেছেন। তো তিনি যেটা এখন প্রচন্ডভাবে আর কি মরিয়া হয়ে উঠেছে দলে ফিরে আসার।
এবং তিনি আর নিজের এলাকাতেও যাবেন, বেহালা পশ্চিমে, এবং বিধানসভাতেও যাবেন। আর আপনাদের দলের তরফে কি? দেখুন, আমার ক্যাপাসিটি নেই যে পার্থ চট্টোপাধ্যায়কে দল সাসপেন্ড করেছিল, দল বহিষ্কার করেছিল, এবং আমার কোনো ক্যাপাসিটি নেই যে তিনি দলে থাকবেন, দলে আসবেন কিনা সেই নিয়ে মন্তব্য করা। তিনি বিধায়ক, এখনো নির্দল বিধায়ক আছেন, তিনি কোথায় যাবেন তার স্বাধীনতা, তিনি কি করবেন তার ইন্ডিভিজুয়াল লিবার্টি, এখানে আমার তো কিছু বলার নেই। আচ্ছা, শুভেন্দু অধিকারী যেটা বারবার দাবি করছেন যে এবার 2026-এর নির্বাচনে মুসলিমরা একদমই তৃণমূলকে ভোট দেবে না। নওশাদের পাশে, বরং মানে নওশাদের পাশে দাঁড়িয়ে যে বলেছেন যে নওশাদের পাশেই রয়েছেন যুবকরা। না, দেখুন, এটা তো নওশাদের পার্টি যে ভোট কাটুয়া পার্টি, ভোট কেটে বিজেপিকে জেতানোর লক্ষ্যে দাঁড়ানো পার্টি, এটা শুভেন্দু কার্যত ঘুরিয়ে ফিরিয়ে বলে দিল। শুভেন্দু আগেই বলেছে, এবং নওশাদের সঙ্গে যে বিজেপির একটা নেক্সাস আছে এটা মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই জানে। ভারতবর্ষে যে কাজটা মিম টিম করে থাকে, যে একটু ভোটটা কেটে জিতিয়ে দিল, এটা তো 2021 সালে চেষ্টা করেনি। 2021 সালে একাধিক সিট যেখানে মুসলমান বেশি আছে সেখানে নওশাদ ক্যান্ডিডেট দেয়নি। কি হয়েছে তাতে? তাতে কি বিজেপি জিততে পেরেছে? জিততে পারেনি তো। হিন্দু মুসলমান সবাই মিলেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, হিন্দুরা বিজেপিকে দেবে, মুসলমান নওশাদকে দেবে। এই আইডিয়াটাই শুভেন্দুর ভ্রান্ত ধারণা, এটাই ও মূর্খের স্বর্গে বাস করছে। ও প্রচার করছে যে যাতে মুসলমানরা গিয়ে নওশাদকে ভোট দেয়। একটা তো বেসিক পলিটিক্যাল হওয়া উচিত ছিল যে আমার পার্টি, আমি একটা সেকুলার পার্টি, তো সেকুলার পার্টি আমি লিখছি নির্বাচন কমিশনে, যখন আমি অ্যাপ্লাই করছি আমি লিখছি আমি সেকুলার পার্টি, আমি ডিক্লেয়ার করছি যে আমি সেকুলারিজমের যে ভারতের সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা আছে সেটাকে আপেল করব, সেটাকে উচ্চস্থানে রাখবো। তো ও তো বলতে পারতো যে হ্যাঁ মুসলমানরা এবার বিজেপিকে ভোট দেয়। ও কেন বললো মুসলমানরা নওশাদকে ভোট দেয়? বিকজ ইট ইজ দেয়ার ইন্টারনাল স্ট্র্যাটেজি, দেয়ার আনহোলি নেক্সাস, যেটা এখন সারফেসে এসছে। আমার মনে হয় এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনাদের দলেরও তো যিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও বলে দিয়েছেন তিনি নতুন দল করবেন। এই বিষয়ে দেখুন, তিনি কি করবেন কি না করবেন, তিনি গত 5 বছরে একাধিকবার অনেক কিছু বলেছেন, তারপর তিনি নিজেই সেটাকে ঢোক গিলেছেন। তো তিনি কখন কি বলেন, তার কি উত্তর হয়, এটা নিয়ে আমার মনে হয় ফালতু সময় নষ্ট করা। দেখুন, আমি আবার বলছি, বাংলার রাজনীতিতে হুমায়ুন কবির স্ট্যান্ডার্ডের লিডারদের খুব যে একটা বিশাল আঁচড় কাটার মতো ক্ষমতা আছে সেটা বোধহয় নেই, সেটা বোধহয় ঠিক নয়। তাই জন্য এইটা নিয়ে যে খুব বিশাল আলোচনা করা দরকার তা নয়। নির্বাচন কমিশন আজকে যে খবর প্রকাশিত হয়েছে তা হচ্ছে প্রায় বাংলায় 45 লক্ষ মৃত ভোটার। হ্যাঁ, তো নির্বাচন কমিশন দেখবে, এটা আমি কি করবো তাতে? মৃত যদি ভোটারকে 45 লক্ষই মৃত ভোটার হয়, মানে তো প্রায় বিহারের সমানই হয়ে যাচ্ছে। না সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড? আমাদের স্ট্যান্ড কি আছে? আমরা তো বলেছি মৃত ভোটার কেটে দিতে হবে, ডাবল এন্ট্রি কেটে দিতে হবে, কিন্তু কোনো জীবিত দেশের নাগরিক তাকে হেনস্থা করা যাবে না। আজকে এসআইআর নিয়ে তো মানুষের মধ্যে যে চিন্তা, মানুষের মধ্যে যে দুর্ভাবনা, আপনি দেখুন তো, পাড়ায় পাড়ায় এসআইআর ক্যাম্প তৃণমূল কংগ্রেস করেছে, না, 2-4টে সিপিএম করেছে। বিজেপি শুড হ্যাভ কাম ফরওয়ার্ড। তারা বলতে পারতো যে হ্যাঁ এসআইআর এর এই 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 সুবিধা আছে, আপনারা ভয় পাবেন না। একবারও নেমেছে মার্কেটে? নেই কেন? না, কিন্তু এরকম তো বিহারের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে নির্বাচন কমিশনের কাছে পরে বা হচ্ছে বিরোধী দলের কাছে পরে গিয়ে বলেছে সেসব ব্যক্তিরা যাদের নাম এসছে মৃত, তারা জীবিত রয়েছেন, তারপরে সেই ইয়েতে প্রেস না, কনফারেন্স। এইটা তো হয়েছে, নির্বাচন কমিশন তো এই ভুলগুলো করেছে, জীবিত ভোটারকে মেরে দিয়েছে। হ্যাঁ, ব্রাজিলের মডেলের ছবি নিয়ে 22-23টা ভোটার লিস্টে নাম উঠে গেছে। আমরা তো কখনোই এটা বলছি না যে নির্বাচন কমিশন যে খুব গুড পারফরমেন্স। নির্বাচন কমিশন, ইসি এবং ইডি, এই 2E, এটা তো বিজেপির অর্গানাইজেশন, বিজেপির এটা একটা এজেন্সি। বিজেপিকে ভোটে জেতানোর লক্ষ্যে তারা ভোট করাতে নামে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কার হিসেব যে আমাদের বুথ লেভেল এজেন্টরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম কথা শুনে বিএলওদের সঙ্গে থাকছে, এবং যাতে বিএলওরা কোনো জানতে অজান্তে
ভুল না করেন সেটাকে লক্ষ্য রাখছে। আজ সুজিত বসু দমকল মন্ত্রী এবং বিধায়ক আপনাদের দলের, তার ছেলে এবং স্ত্রী আর কন্যাকে ইডি ডেকেছে। ভোট আসলে ইডি আসে, যেমন শরৎ আসলে কাশফুল আসে, শিউলি ফুল আসে, মা দুর্গাও আসে, তেমনি ভোট আসলে ইডি আসে, সিবিআই আসে, সেসব দিন না হলে একটু যুদ্ধ হয়। ভোট আসছে, তো ভোট আসলে ইডি আসবে, আবার ভোট চলে যাবে, ইডি চলে যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।